প্রতিটা মেয়ের কাছেই তার জীবনের সবচেয়ে সেরা সম্পদ তার সতীত্ব। যে সতীত্ব সে শুধুমাত্র তার স্বামীকে উপহার দিতে চায়। কিন্তু একটা মেয়ে কতটা অসহায় হয়ে পড়লে সেটা সে বিক্রি করতে চায়। আবার যদি মেয়েটির আপন চাচা তার সাথে জোরপূর্বক খারাপ সম্পর্ক করতে চায়, তখন মেয়েটি কতটা অসহায় হয়ে পড়ে। সেই সাথে মেয়েটির ভালোবাসার মানুষ যদি তার সাথে বেইমানি করে তার কাছ থেকে সবকিছুই লুট করে নিয়ে চলে যায়, তখন মেয়েটি কাকে বিশ্বাস করবে? ঢাকা শহরের এমনই কিছু নির্মম সত্যি নিয়ে আজকের এই গল্প। পুরো গল্পে শহরের চরম বাস্তবতা ফুটে উঠেছে, আর গল্পের শেষে অসাধারণ একটা চমক রয়েছে যা আপনাকে ভাবাবে। মুভিটি যেহেতু বাস্তবতা থেকে বানানো হয়েছে, তাই অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই জন্য পুরো মুভিটা একবারের জন্য হলেও দেখবেন। তোর কথা না বেরিয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা পুষ্প নামে একটা মেয়েকে দেখতে পাই। সে তখন আয়না হাতে নিয়ে হালকা সাজগোজ করছিল। আর ঠিক তখনই ভেতরের রুম থেকে তার অসুস্থ মা প্রচণ্ড ব্যথায় চিৎকার করে। তখন পুষ্প তার মায়ের কাছে আসে আর বলে, তোমার ব্যথা এখনও কমে নাই? মা, আমি এখন কি করবো? তখন তাদের মামের কথা শুনে আমরা বুঝতে পারি পুষ্পের বাবা পুষ্পদের কোনো খোঁজ খবর রাখে না। পুষ্পের ছোট ভাইয়ের জন্মের পর তার বাবা একটা অ্যাক্সিডেন্ট করেছিল, আর এরপর থেকে তার সাথে পুষ্পদের আর কোনো যোগাযোগ নেই। ছোট ভাই পাপ্পু আর অসুস্থ মাকে নিয়ে পুষ্প এখন কি করবে কিছু বুঝে উঠতে পারে না। তাই সে কান্না করতে থাকে আর তার মাকে বলে, তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি এখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না। ওই সময় তার কাছে জ্যোতি নামের একটা মেয়ে আসে আর পুষ্পকে নিয়ে বাপ্পি নামের একটা লোকের সাথে দেখা করতে যায়। পুষ্প তখন খুব ভয় পাচ্ছিল, ভয়ে তার পা কাঁপতেছিল। তখন জ্যোতি বলে, অনেক কিছুই তো চেষ্টা করলা, কিছুই তো হলো না, এটা ছাড়া তো আর কোনো উপায় নাই। একবার শুলেই 2,000 টাকা। আর প্রথম অবস্থায় আমিও ভয় পেতাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মূলত এই জ্যোতি নিজেও দেহে ব্যবসা করে, আর পুষ্পের যেহেতু টাকা দরকার, তাই সে পুষ্পকে নিয়ে এসেছে এসব খারাপ কাজ করার জন্য। এরপর সেখানে বাপ্পি আসে আর জ্যোতিকে জিজ্ঞেস করে মালটার নাম কি। তখন জ্যোতি বলে পুষ্প। পুষ্পকে দেখে বাপ্পির খুব পছন্দ হয়, তাই সে আজকেই তাকে রুমে নিয়ে যেতে চায়। তখন জ্যোতি বলে, ভাই, পুষ্পের শরীরটা ভালো না, ও কালকে আসবে, আর ও খুব কষ্টে আছে, কিছু টাকা অ্যাডভান্স দিবা? বাপ্পি তখন পুষ্পকে কিছু টাকা দেয় আর বলে, অ্যাডভান্স বুকিং দিলাম, ভাল লাগছে, ওরে আমার খুব পছন্দ হয়েছে। এরপর টাকা নিয়ে তারা সেখান থেকে চলে আসে। রাতে পুষ্প তার ছোট ভাইকে ঘুম পাড়িয়ে তার বাবার নাম্বারে কল করে, কিন্তু তার বাবার ফোনটা তো বন্ধ। তখন তার মা আক্ষেপ নিয়ে বলে, তোর বাবা মনে হয় মইরা গেছে, কোথায় কাজ করে সেটাও জানি না, আমরা বেঁচে আছি না মরে গেছি একটা বারও খোঁজ নেয় না। তখন পুষ্প বলে, কাউরে লাগবো না মা, আমি আছি। পরের দিন পুষ্প বাপ্পির বাসায় যায়। তখন বাপ্পির একটা লোক পুষ্পকে রুমে নিয়ে আসে এবং সে তখন রুমে স্প্রে করছিল। সে পুষ্পকে বলে, ভাই আজকে যে মাল খাইছে, আজকে আপনার খবর আছে, সাথে তার বাপও আসতে পারে, দুজনেই খুব শয়তান। যাওয়ার আগে সে বলে যায়, আপার সময় পেলে একটু আমাদেরও দেখেন। এরপর সেখানে মাতাল অবস্থায় বাপ্পি আসে আর পুষ্পের কাছে যেতে থাকে। পুষ্প তখন তাকে দেখে ভয় পেতে থাকে। তখন বাপ্পি বলে, আমি কিন্তু আমার বাবার মতো বিয়ে শাদির জন্য এত পাগল না, আমার শুধু একটা জিনিসই লাগবো, ভার্জিল। এরপর সে পুষ্পের সাথে জোর করতে থাকে, কিন্তু পুষ্প ভয়ে কাছে আসতে চায় না। তখন বাপ্পি একটা পিস্তল বের করে আর বলে, পিস্তলটা আজকে পাইছি, একদম অরিজিনাল, এই পিস্তল থেকে হয়তো তুই গুলি খাবি, নয়তো আমার আদর দিবি। এই বলে সে পুষ্পের সাথে জোর জবরদস্তি শুরু করে দেয় এবং এক পর্যায়ে পুষ্প গুলি হাতে নিয়ে ট্রিগার চেপে দেয় আর গুলি খেয়ে বাপ্পি সেখানেই মারা যায়। এরপর সেখানে একটা বয়স্ক লোক আসে আর বাপ্পিকে এমন অবস্থায় দেখে কান্না করতে থাকে। আর এই লোকটাকে দেখে পুষ্প একদম হতবাক হয়ে যায়, কারণ এই লোকটি হচ্ছে তার সেই বাবা। পুষ্প তখন জিজ্ঞেস করে, এই লোকটা কে বাবা, আর তুমি এখানে কি করছো? তখন সে জানায় সে বাপ্পির বাবা। পুষ্প তখন কাঁদতে কাঁদতে বলে, তাহলে আমি কে, আমি কি হই তোমার, আর তুমি কি এখানে আমাকে বুক করতে এসেছিলে? তখন তার বাবা তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি খারাপ মানুষ, আর খারাপ মানুষের সাথে তো খারাপ মানুষই থাকে। পুষ্প তখন তার বাবাকে অনেক কথা শোনায় এবং এক পর্যায়ে রাগে ক্ষোভে তার বাবাকে গুলি করতে চায়, কিন্তু সে তার জন্মদাতা বাবাকে গুলি করতে পারে না। এরপর সে সেখান থেকে চলে আসে। রাতের আধারে একে একটা রেল লাইনের পাশে একটা জায়গায় দাঁড়িয়ে সে অনেক কান্না করতে থাকে। নিজের বাবার এমন অপকর্মের কথা ভেবে তার নিজের প্রতি নিজের অনেক ঘৃণা কাজ করে এবং সে নিজেও সুসাইড করতে চায়, কিন্তু সে পারে না। এরপর সে তার পিস্তলটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর সিন শিফট হলে আমরা পারু নামের একটা মেয়েকে দেখতে পাই। এই পারু পুষ্পের মতো এক একটা ছোট বাড়িতে তার মাকে নিয়ে থাকে। তখন সে কলেজে যাওয়ার জন্য
রেডি হচ্ছিল, আর বাইরে তার দুই বান্ধবী তার জন্য অপেক্ষা করছিল। এরপর পারু তার দুই বান্ধবীর সাথে কলেজে যাওয়ার জন্য বের হয়। এরপর তারা তিন বান্ধবী গল্প করতে করতে রাস্তার গলি দিয়ে কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। আর ওই সময় রাস্তার মোড়ে দোকানে বসে থাকা একটা বখাটে ছেলে পারুর পথ আটকায় আর বলে, ভাই বলছে তোমারে দেইখা রাখার জন্য। ভাই অর্ডার দিছে এখন থেকে তুমি আমার বাইকে করে কলেজে যাবা আর আসবা, পায়ে হাইটা কলেজে যাওয়ার কোনো দরকার নাই। মূলত এই পারুকে রবিন নামের একটা ছেলে পছন্দ করে এবং সে পারুর বাসায় বিয়ের প্রস্তাবও দিয়েছে, কিন্তু পারু রবিনকে পছন্দ করে না, তাই সে তাকে বিয়ে করতে চায় না। তখন সে ছেলেটি বলে, রবিন ভাই নিজে প্রস্তাব দিচ্ছে আর তোমরা সেই প্রস্তাব ফালাই দিছ, রেজাল্ট কিন্তু ভালো হবো না। পারু তখন তার কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে দৌড়ে কলেজের উদ্দেশ্যে যায়। এরপর ওই দুই বান্ধবী পারুকে কলেজের কাছাকাছি রেখে মার্কেটে চলে যায় আর তাকে যাওয়ার সময় বলে দেয় তারা মার্কেট শেষ করে কলেজে চলে আসবে এবং তারপর একসাথে বাড়ি ফিরবে। এরপর পারু রেল লাইন দিয়ে কলেজের দিকে যেতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর সে ওই বন্দুকটা সেখানে পড়ে থাকতে দেখে। পারু তখন কোনো কিছু না ভেবেই ওই পিস্তলটা নিজের ব্যাগে তুলে নেয়। এরপর পারু কলেজ শেষ করে তার সেই দুই বান্ধবীকে কল দেয়, কিন্তু তারা তখন জানায় তারা এখনও মার্কেটে আছে, তাদের আসতে লেট হবে। পারু তখন মন খারাপ করে এবং একাই বাসার দিকে হাঁটতে থাকে। আর ঠিক তখনই রবিন ভাইয়ের লোকেরা পারুকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। পারুর যখন জ্ঞান ফিরে তখন সে রবিনকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন পারু বলে, আপনি তাহলে আমাকে জোর করে উঠায় নিয়ে আসছেন, এখন কি আমারে রেপ করবেন? তখন রবিন জানায় তার যদি কোনো ব্যাড ইন্টেনশন থাকতো তাহলে কি সে তার বাড়িতে বিয়ের প্রস্তাব দিত। এরপর রবিন বলে, এটা এমন একটা জায়গা এর আশেপাশে কোনো মানুষ নাই, আমার অনেক ক্লোজ বন্ধু বান্ধবরাও এটার খোঁজ জানে না, আমি এখানে তোমাকে নিয়ে আসছি শুধুমাত্র তোমার সিদ্ধান্ত জানার জন্য। এটা শুনে পারু বলে, আমি রাজি না, আমি আপনাকে জীবনও বিয়ে করব না। এটা শোনার পর রবিন ক্ষেপে যায় এবং পারুর সাথে নোংরামি করতে চায়। পারু তখন তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু রবিন তার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হতে চায়। আর জোর জবরদস্তির এক পর্যায়ে পারু তার ব্যাগ থেকে পিস্তলটা বের করে এবং রবিনকে গুলি করে দেয়। মূলত পারু তাকে মারতে চায়নি, যা হয়েছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। পারু তখন লাশ দেখে অনেক ভয় পেয়ে যায় এবং কি করবে কোনো কিছু বুঝে উঠতে পারে না। এরপর পারু সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যায় আর রাস্তায় আসলে তার মাতাকে কল দেয় এবং জানতে চায় পারু কোথায়, এখনো ফিরছে না কেন। তখন পারু ভয়ে ভয়ে জানায় সে তার বান্ধবীদের সাথে মার্কেটে ছিল, তাই আসতে লেট হচ্ছে। এরপর পারু তার বান্ধবীদের সাথে দেখা করে আর পুরো ঘটনাটা খুলে বলে এবং এরপর সে কান্না করতে করতে বলে সেই খুনটা করতে চায়নি, কিন্তু হঠাৎ করেই খুনটা হয়ে গেছে, সে রবিনকে মারতে চায়নি। পারু তখন খুব ভয়ে ছিল, তাই সে পিস্তলটা তার বান্ধবীকে দিয়ে দেয় এবং বলে দেয় সে যেন পিস্তলটা ফেলে দেয়। এরপর পারুর বান্ধবী পারুকে বাসায় পাঠিয়ে দেয় আর পরের দিন সেই পিস্তলটা নিয়ে তার আরেক বান্ধবী জয়িতার কাছে যায় আর পারুর পুরো ঘটনাটা জয়িতাকে খুলে বলে। তখন জয়িতা তার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয় আর বলে, এটা তো অদ্ভুত আবিষ্কার, একটা টিপে একটা জীবন শেষ। জয়িতা তখন পিস্তলটা তার কাছে রেখে দেয়। এরপর সকালবেলা জয়িতাকে তার ওই বান্ধবী ফোন করে আর জানায় সে ঘুমিয়েছিল, তাই তাকে না জানিয়েই সে বাসায় চলে গিয়েছে। সে 2-3 দিন কলেজেও আসবে না, একেবারে পরিস্থিতি ঠিক হলে সে কলেজে আসবে। জয়িতা তখন তাদেরকে সাবধানে থাকতে বলে। এরপর আমরা ওই বাসাতে মিজান নামে একটা লোককে দেখতে পাই। এই মিজান হচ্ছে জয়িতার চাচা। সে পাশের রুমে বসে নেশা করছিল আর জয়িতার কথাগুলো শুনছিল। এরপর জয়িতা টিভি দেখতে বসলে তার বন্ধু শাহেদ তার সাথে দেখা করতে আসে। মূলত জয়িতাই তার বন্ধু শাহেদকে তাদের বাসায় আসতে বলেছিল। জয়িতা তখন শাহেদের সামনেই টিভিতে রোমান্স ভিডিও দেখছিল আর এই ব্যাপারটা পাশের রুম থেকে জয়িতার চাচাও দেখতে পায়। শাহেদ তখন জয়িতাকে জিজ্ঞেস করে, কী ব্যাপার হঠাৎ বাসায় ডাকলি? তখন জয়িতা বলে, দেখো শাহেদ, আমি ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না, তোমার আমার পছন্দ হয়েছে। এই বলে সে শাহেদের সাথে সম্পর্ক করার জন্য জোর করতে থাকে, কিন্তু শাহেদ জয়িতাকে শুধুই বন্ধু মনে করে, তাই সে তার এই প্রস্তাবে রাজি হয় না। আর এই পুরো ব্যাপারটা দূর থেকে দাঁড়িয়ে তার চাচা মিজান দেখছিল। তখন জয়িতা বলে, আমি একটা লক্ষ্মী মেয়ে, বাবা মার একমাত্র মেয়ে, বাড়ি গাড়ি সম্পত্তি সবই আছে, সাথে আছে একটা পিশাচ। প্লিজ শাহেদ, তুমি আমাকে সেই পিশাচের হাত থেকে বাঁচাও, আমার সাথে সম্পর্ক করো। এই বলে সে শাহেদের কাছে আসতে থাকে। তখন শাহেদ বলে, এতদিন বড়লোক মেয়েদের পাগলামি টিভিতে দেখেছি, আর আজকে এই প্রথম বাস্তবে দেখলাম। এভাবে কতজন ছেলেকে বাসায় এনে ঘনিষ্ঠ হয়েছ? এই কথা শুনে জয়িতা রেগে যায় এবং তাকে বাসা থেকে বের করে দেয়। এরপর রাতের বেলা মিজানের ফোনে জয়িতার বাবা ফোন করে। মূলত জয়িতার বাবা মা দেশের বাইরে আছে আর জয়িতা আর মিজান থাকে ঢাকায়। জয়িতার বাবা তখন জয়িতার সাথে কথা বলে আর জানায় আগামী মাসে সে দেশে আসবে। জয়িতাকে সে সাবধানে থাকতে বলে। তখন মিজান বলে,
ভাইয়া তুমি টেনশন করো না, আমি তো আছি। এই বলে জয়িতার বাবার কল কেটে দেয়। কিন্তু এই মিজান হচ্ছে খুবই খারাপ চরিত্রের মানুষ। সে সারা দিনভর নেশা করে আর জয়িতার সাথে নষ্টামি করতে চায়, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়। মিজান জয়িতার সাথে খুবই খারাপ আচরণ করে। আর তখনই আমরা বুঝতে পারি এই জয়িতা তার বন্ধু শাহেদকে যে পিশাচের কথা বলেছে সে আর কেউই না, এই মিজান। এই মিজান জয়িতার জীবনটা নষ্ট করতে চাচ্ছে। মিজান তখন জয়িতার গায়ে হাত তুলে আর বলতে চায়, তোর কয়টা লাগে, আমার দিয়ে হয় না? এই বলে সে জোর জবরদস্তি করতে থাকে এবং তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। জয়িতা তখন তাকে বারবার বাধা দিতে চায়, কিন্তু সে মিজানের সাথে পেরে ওঠে না। মিজান তার সাথে খারাপ সম্পর্ক করার জন্য পাগলামি করতে থাকে। আর ঠিক তখনই বালিশের নিচে থাকা পিস্তলটা বের করে জয়িতা তাকে গুলি করে দেয়। আর সাথে সাথে মিজান সেখানেই মারা যায়। এরপর জয়িতা ছাদে এসে অনেক কান্না করতে থাকে। নিজের হাতে সে তার চাচাকে খুন করেছে। এটা ভাবতেই সে ভয় পেতে থাকে। সে তখন বুঝতে পারছিল না সে কিভাবে কি করে ফেলল। এরপর সে ছাদ থেকে তার কাছে থাকা পিস্তলটা ছুঁড়ে মারে এবং সে অনেক কান্না করে। এরপর সিন শিফট হলে আমরা সন্ধ্যা নামের একটা মেয়েকে দেখি। এই সন্ধ্যা মূলত গার্মেন্টসে চাকরি করে। খুবই সাধারণ জীবনযাপন তার। সে প্রতিদিন পায়ে হেঁটেই কাজে যায়। কিন্তু হঠাৎ করে আজকে বস্তির ভেতর দিয়ে হাঁটার সময় তার একটা জুতা ছিঁড়ে যায়। সে তখন কিছুটা বিরক্ত হয়ে জুতাটা ফেলে দিয়ে জুতা ছাড়াই হেঁটে যেতে থাকে। কিন্তু পরক্ষণে তার মত চেঞ্জ হয়। সে আবার জুতাটা নিতে ফিরে আসে। জুতা খুঁজতে খুঁজতে সে দেখতে পায় জুতার পাশে একটা পিস্তল পড়ে আছে। মূলত জয়িতা ছাদে থেকে যে পিস্তলটা ফেলে দিয়েছিল এটাই সেটা। সন্ধ্যা তখন তাড়াতাড়ি পিস্তলটা তার ব্যাগে নিয়ে নেয় এবং সে গার্মেন্টসে না গিয়ে সোজা বাসায় চলে আসে। এরপর বাসায় এসে সে সাজগোজ করতে থাকে এবং সে তার প্রেমিক বাবলুকে বাসায় আসতে বলে। আর আজকে যেহেতু বাবলু তার সাথে দেখা করতে আসছে, তাই সন্ধ্যা খুবই খুশি হয়ে সাজগোজ করে। কিছুক্ষণ পর তার প্রেমিক বাবলু এসে দরজায় কড়া নাড়ে আর সন্ধ্যা খুব খুশি মনে দরজা খুলে দেয়। বাবলু সন্ধ্যাকে এত সুন্দর সাজে দেখে পুরো ক্রাশ খেয়ে যায় আর বলে, কি ব্যাপার, আজকে তুই নিজেও কাজে গেলি না, আমাকেও কাজে যেতে দিলি না, ঘটনা কি? সন্ধ্যা বলে, ঘটনা কিছুই না, প্রতিদিনই কি কাজে যাওয়া লাগবো? গরিবের কি ডেটিং নাই? এই বলে সে বাবলুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর চোখ বন্ধ করতে বলে। এরপর বাবলু চোখ বন্ধ করলে সন্ধ্যা ওই পিস্তলটা নিয়ে আসে। এরকম পিস্তল দেখে বাবলু পুরোই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, মালটা কই পাইলি? সন্ধ্যা জানায়, গলির মধ্যে। এরপর সন্ধ্যা জিজ্ঞেস করে, মালটা কত দামে বেচন যাব? তখন বাবলু জানায়, কম করে হলেও 1 লাখ। এটা শুনে সন্ধ্যা খুব খুশি হয় এবং তারা দুজনেই বলতে থাকে, আমরা তো লাখপতি। এরপর তারা দুজনেই খুশিতে রোমান্স করতে থাকে। রোমান্স শেষে সন্ধ্যা পিস্তলটা হাতে নিয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলে। এরপর তারা একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে যায় এবং তারা একটা ফুচকার দোকানে বসে। সন্ধ্যা তখন ফুচকা খাচ্ছিল আর বাবলু সে ক্লায়েন্টকে বারবার কল করছিল যে ক্লায়েন্টটা পিস্তলটা তাদের কাছ থেকে কিনে নেবে। এরপর ক্লায়েন্ট সেখানে আসলে বাবলু তাদের সাথে কথা বলে। তারা তখন পিস্তল দেখতে চায়। তখন বাবলু তাদেরকে পিস্তল হাতে সন্ধ্যার সে ছবিগুলো দেখায়। পিস্তল দেখে ক্লায়েন্ট বলে, মালটা অরিজিনাল তো? তখন সন্ধ্যা ঝাড়ি মারে আর বলে, ওই মিসকা, মাল চিনস না, এই লাইনে আইসোস কি জন্য? যাক, এরপর তারা পিস্তলটা আজ রাত 12টায় নিতে চায়, কিন্তু সন্ধ্যা জানায় এত রাতে না, আজকে রাত 10টায় কালামানিকের প্রজেক্টের নিচে মাল নিয়ে আসবে তারা। আর তারা যেন টাকাগুলো ঠিকঠাক মতো নিয়ে আসে। এইভাবেই ডিল ডান করে তারা চলে যায়। এরপর সন্ধ্যা বাবলুর কাছে জানতে চায়, টাকা তো তারা ঠিক মতো দিব? তখন বাবলু জানায়, চিন্তা করো না, ওরা আমার পরিচিত, টাকা দিব, আল্লাহ আল্লাহ করো যাতে সব কিছু ঠিকঠাক থাকে। তখন সন্ধ্যা খুশি হয় আর বাবলুর মুখে ফুসকা তুলে দেয়। তখন তাদের দুজনের মধ্যে খুবই সুন্দর ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে ওঠে। এরপর সিন শিফট হলে আমরা রাত 10টায় সন্ধ্যা এবং বাবলুকে মাল নিয়ে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে দেখি। তখন সন্ধ্যা বাবলুকে বলে, এইবার টাকাগুলো পেলে আমরা বিয়ে করে ফেলুম। ঠিক ওই সময় দুজন লোক এসে সন্ধ্যার মুখ চেপে ধরে, কিন্তু বাবলু কিছুই বলে না। আর তখনই আমরা বুঝতে পারি এই লোকগুলো মূলত বাবলুরই লোক। বাবলুই তাদেরকে এখানে আসতে বলেছে। এরপর সেখানে সেই দুজন লোকও আসে আর সন্ধ্যাকে ধরে ফেলে। বাবলু তখন একটা অস্ত্র বের করে সন্ধ্যাকে বলে, তোর মতো মেয়েরে বাবলু করবো বিয়া? তুই হলি 2 দিনের ব্যবহার করা মাল। আয়না নিজের চেহারা দেখছস? গার্মেন্টসের চাকরি কইরা আকাশের চাঁদ ধরবার চাস? এই বলে সে সন্ধ্যার কাছ থেকে ব্যাগটা জোর করে নিয়ে চলে যেতে থাকে। সে ভেবেছিল এই ব্যাগের ভেতরই হয়তো সন্ধ্যা পিস্তলটা রেখেছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা বাবলুকে বেইমানের বাচ্চা বলে ডাক দেয়। বাবলু তখন পেছন ঘুরে তাকিয়ে হাসতে থাকে। আর তখনই সন্ধ্যা পিস্তলটা বের করে বাবলুর মাথায় গুলি করে দেয়। মূলত সন্ধ্যা পিস্তলটা ব্যাগে না রেখে নিজের কাছে রেখেছিল। আর সে পিস্তলের গুলি খেয়ে সেখানেই বাবলু মারা যায়। এরপর বাবলুর লোকজন সন্ধ্যাকে ধাওয়া করতে থাকে। সন্ধ্যা তখন অনেক ভয় পেয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। আর তখন সে লোকেরা সন্ধ্যাকে হারিয়ে ফেলে। এরপর সন্ধ্যা একটা বাসে উঠে
অনেক দূরে চলে যেতে থাকে এবং অনেক কান্না করে। নিজের ভালোবাসার মানুষটাও তার সাথে বেইমানি করলো, যাকে নিয়ে সে এত স্বপ্ন দেখেছে, যাকে সে নিজের সব কিছু উজাড় করে দিয়েছে, যার সাথে সে সারা জীবন থাকবে বলে ভেবে রেখেছে, সে মানুষটা তার সাথে এমনটা করলো, আর তাকেও সে নিজের হাতে খুন করলো। এমনটা ভেবে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে তখন ওই পিস্তলটা বাইরে ছুঁড়ে মারে। এরপর সিন শিফট হলে আমরা রোজ নামের একটা মেয়েকে দেখতে পাই। সে মূলত মাদকে আসক্ত। তার বয়ফ্রেন্ড শ্যাম তাকে একটা ঠিকানা দিয়ে মাল রিসিভ করতে বলে। এরপর সে ওই ঠিকানায় মাল রিসিভ করতে আসলে সেখানে ওই পিস্তলটা পড়ে থাকতে দেখে এবং সে তখন এই পিস্তলটা নিজের কাছে রেখে দেয়। এরপর সিন শিফট হলে আমরা দেখি রোজ এবং তার বয়ফ্রেন্ড শ্যাম দুজনে মিলে মাদক সেবন করছে। মূলত তারা দুজনেই নেশাগ্রস্ত। রোজের যখন মাদকের প্রয়োজন পড়ে তখন সে মাল আনার জন্য শ্যামের কাছে টাকা দেয়, কারণ এই শ্যামের সাথে মাদক ব্যবসায়ীদের ভালো সম্পর্ক আছে। তবে শ্যামের বাবা মা বুঝতে পারে তাদের আদরের মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তারা রাতে খাবার খেতে বসলে রোজকে জানায় তারা তাকে নেক্সট উইকে কানাডায় তার ফুপির কাছে পাঠিয়ে দেবে। রোজ এই কথায় একদমই সায় দেয় না। সে তার বাবা মাকে জানিয়ে দেয় সে কানাডায় যাবে না। রুমে এসে সে একজনকে কল করে আর বলে তার ইমার্জেন্সি 10টা কোটি লাগবে। তখন ওই পাশ থেকে জানায় আপনি তো আগেরগুলো টাকাই পরিশোধ করেন নাই, আর এখন বাকি হবে না। এই কথা শুনে রোজ অবাক হয়ে যায়। সে জানায় সে শ্যামকে সব টাকা দিয়ে দিয়েছে, কিন্তু ওই লোক জানায় শ্যাম হচ্ছে একজন ধান্দাবাজ, সে কোনো টাকা দেয়নি। রোজ তখন অনেক মন খারাপ করে এবং জানায় সে ক্যাশ টাকা দিয়ে মাল নিতে চায়, আর তাই লোকটাকে বাসার নিচে এসে মাল দিয়ে যেতে বলে। এরপর দেখা যায় রোজ তার বাবার রুমে ঢুকে মানিব্যাগ থেকে টাকা চুরি করে। তারপর রোজ তার রুমে এসে সে পিস্তলটা দেখতে থাকে, আর ওই সময় দেখে শ্যাম ফোন করে আর আই লাভ ইউ বলে। তখন রোজ রেগে গিয়ে বলে আমার প্যাকেট সরিয়ে এখন আই লাভ ইউ বলছো, আমার প্যাকেট কই? তখন শ্যাম জানায় সে কোনো প্যাকেট নেয়নি এবং শ্যাম বলে হয়তো প্যাকেটটা রোজের বাবা মা সরিয়েছে। এই কথা শুনে রোজ রেগে যায় এবং তার বাবা মার রুমে এসে তাদেরকে জাগিয়ে তোলে। তারপর সে বলে আমার রুম থেকে যে প্যাকেট সরিয়েছ সেটা দাও। মেয়ের এমন রুট ব্যবহার বাবা মার একদম পছন্দ হয় না, তাই তারা রোজকে রুম থেকে চলে যেতে বলে। পরের দিন সকালে শ্যাম রোজকে নিয়ে একটা জায়গায় যাওয়ার জন্য বের হয়। তখন রোজ বলে তারা এমন জীবন থেকে বের হয়ে আসবে, সব বাদ দিয়ে সে শ্যামের সাথে সংসার করবে। তারা কানাডায় চলে যাবে এবং নতুন করে সংসার করবে। এই প্রস্তাব রোজ তখন শ্যামকে দেয়। তখন শ্যাম বলে এটাই লাস্টবার। এরপর শ্যাম রোজকে নিয়ে একটা লোকের কাছে আসে। শ্যাম মূলত এই লোকের কাছ থেকে মাদক কিনত, কিন্তু রোজ বুঝতে পারে না তাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। তখন সে লোক জানায় তারা অনেক টাকার মাল বাকি নিয়েছে, যে টাকাগুলো এখনো পরিশোধ করা হয়নি। কিন্তু রোজ জানায় সে তো সব মালের টাকা শ্যামকে ঠিকঠাক বুঝিয়ে দিয়েছে, তাই যদি টাকা বুঝে নিতে হয় তাহলে তারা যেন শ্যামের কাছ থেকে বুঝে নেয়। মূলত রোজ মাদক কেনার জন্য শ্যামকে টাকা দিলেও শ্যাম সেই টাকা পরিশোধ করেনি, আর এই জন্যই এই লোকগুলো রোজের বাকি টাকা পরিশোধ না করার বিনিময়ে তার সাথে খারাপ কাজ করতে চায়। আর এই জন্যই মূলত শ্যাম রোজকে তাদের কাছে নিয়ে এসেছে। রোজ এসব বুঝতে পেরে অনেক কষ্ট পায়, যাকে সে এতটা ভালোবাসে সে তার সাথে এমনটা করতে পারলো। কিন্তু এই লিডার দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করায় শারীরিকভাবে দুর্বল ছিল, তাই সে সরাসরি নিজে কিছু করতে পারবে না। সে তখন রোজকে বলে শ্যামের মুখে শুনেছি তুমি নাকি অনেক ভালো পারো, আমি তো আর পারবো না, আর তাই এখন তুমি আমাদের সবার সামনে তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ হবা, আমরা সবাই মিলে দেখব। রোজ তখন তাদের এমন খারাপ কথা শুনে অনেক মন খারাপ করে আর শ্যামকে সব টাকা দিয়ে দিতে বলে। কিন্তু শ্যাম তো সব টাকা আগেই নষ্ট করে ফেলেছে, তাই সে সবার সামনেই রোজের সাথে ঘনিষ্ঠ হতে চায় এবং জোর জবরদস্তি করতে থাকে। ঠিক ওই সময়ই পিস্তলটা বের করে রোজ শ্যামকে গুলি করে দেয়, আর শ্যাম সেখানেই মারা যায়। এরপর রোজ সবাইকে বন্দুকের ভয় দেখিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর সে রাস্তায় আসলে একটা লেডি পুলিশ অফিসার তার গাড়ি আটকায় আর পিস্তলটা দিয়ে দিতে বলে। তখন রোজ অবাক হয়ে যায়, সে ভাবতে থাকে এই লেডি পুলিশ কিভাবে জানলো যে তার কাছে পিস্তল আছে। আর তখনই ওই লেডি পুলিশ এই পিস্তলের আসল রহস্য উন্মোচন করে। মূলত এই পিস্তলে একটা জিপিএস টাকার লাগানো আছে, আর এই টাকারকে ফলো করেই লেডি পুলিশ রোজের কাছে এসেছে। এরপর সে লেডি পুলিশ অফিসার এই পিস্তলের পেছনের গল্প বলতে থাকে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। কমলা নামের একটা সৎ সরল মেয়ে কাজের তাগিদে ঢাকায় আসে। রাতের অন্ধকারে ঢাকা রাস্তায় সবাই একে একে বাস থেকে নেমে যায়। মেয়েটির গন্তব্য ছিল হেমায়েতপুর। একে একে সব বাস যাত্রী বাস থেকে নেমে যাওয়ার পর সে একাই বাসের মধ্যে ছিল। সে তখন এই অবস্থায় অনেক ভয়ের মধ্যে ছিল। আর এরপর পুরো বাস ফাঁকা পেয়ে বাসের ড্রাইভার অমানুষের মতো কমলার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হয়। কমলা চিৎকার করতে থাকে, কিন্তু পুরো বাস যেহেতু ফাঁকা আর গভীর রাতে আশেপাশে কেউ না থাকায় তাকে কেউ হেল্প করতে পারে না। এরপর বাসের হেল্পার তাকে বাস থেকে ধাক্কা দিয়ে
দিয়ে ফেলে দেয়। অসহায়ের মতো পড়ে থাকে কমলা, আর সে তখন হাতের কাছে একটা বন্দুক পড়ে থাকতে দেখে এবং সে তখন বন্দুকটা হাতে নেয়। এরপর সিন শিফট হলে আমরা তাকে হাসপাতালের বেডে দেখি, আর তখন তার পাশে দাঁড়ানো ছিল এই লেডি পুলিশ অফিসার। কমলা তখন তার কাছে এসে পিস্তলটা চায় আর জিজ্ঞেস করে এখানে কয়টা গুলি আছে। লেডি পুলিশ জানায় 6টা। তখন সে একটা গুলি নিজের জন্য রেখে দিতে চায় আর লেডি পুলিশ অফিসারকে বলে বাকি 5টা গুলি দিয়ে আপনি 5টা জানোয়ারকে মারবেন। এই শহরটা জানোয়ার দিয়ে ভরে গেছে, আপনি পারবেন না জানোয়ারগুলোকে মেরে শহরটা পরিষ্কার করতে? তাহলে আমি মরেও শান্তি পাবো। তখন লেডি পুলিশ কথা দেয় সে কমলার কথা রাখবে, আর এরপরই মূলত লেডি পুলিশ বন্দুকের মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। আর আজকে যেহেতু কমলার কথা অনুযায়ী একে একে 5টা জানোয়ার মারা গেছে, তাই সে পিস্তলটা এখন নিজের কাছে নিয়ে নেয়। গল্পের শেষ মুহূর্তে আমরা দেখি কমলা মারা গিয়েছে, তবে সে একটা চিরকুটে লিখে গিয়েছে এই 5টা খুন, অর্থাৎ বাপ্পি, রবিন খান, মিজান, বাবলু মিয়া ও শ্যাম, এবং সেই সাথে বাস ড্রাইভার এবং হেল্পারকে সে নিজ জ্ঞানে নিজ সম্মতিতে গুলি করে হত্যা করেছে। এরপর শেষ মুহূর্তে আমরা দেখি লেডি পুলিশ অফিসারটা আবারও সেই বন্দুকটা মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। আর এখানে এই মুভির গল্পটা শেষ হয়। এই মুভির কাহিনীটা আমাদের চারপাশের নির্মম কিছু বাস্তবতার উপর ভিত্তি করে বানানো হয়েছে। শহরের অলিতে গলিতে কিংবা গ্রামের গহীনে এমন কিছু অপকর্ম হচ্ছে যা আমার আপনার ধারণারও বাইরে। অনেক ভালোবাসার মানুষ তার প্রেমিকাকে ঠকাচ্ছে, আবার অনেক স্বামী তার স্ত্রীকে রেখে অন্য কাউকে নিয়ে চলে যাচ্ছে। এমনকি বাবার সমতুল্য চাচাও ভাতিজির গায়ে হাত তুলছে। এইভাবেই শহরটা নোংরা হয়ে পড়েছে, যা আমাদের সমাজকে কলুষিত করছে। তো এই সমাজের পরিবর্তন দরকার। তো যাই হোক, আজকের এই গল্পটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি গল্পটা আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর একটা কথা, আপনি যদি এর আগে কখনো আপনার আশেপাশে এলাকায় অথবা কোথাও এমন ঘটনা দেখে থাকেন অথবা শুনে থাকেন, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার প্রিয় মানুষের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।